বহু মাছ হারিয়ে যাচ্ছে, এই মাছেদের অস্তিত্ব বিপন্ন। সবাই এগিয়ে আসুন, বিপন্ন মাছ নিয়ে অসাধারণ কাজ চালিয়ে যাচ্ছেন এই গবেষক শিক্ষক। নদী দূষণের জেরে বহু মাছ হারিয়ে যাচ্ছে, বহু মাছের প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে। এমনই একটি মাছ হলো কাতলি মাছ। নেপালি ভাষায় সেই মাছকে কাতলি মাছ বলে, বাংলায় বলে ভুলুক বা ভরকল। মূলত ডুয়ার্সে তিস্তা নদীতে এই মাছ পাওয়া যায়। নদীর মধ্যে বড় বড় পাথরের ধারে এই মাছ বসবাস করে, কিন্তু নদী থেকে আজকাল বহু পাথর তুলে নেওয়াতেই মাছের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছে। আবার এই মাছ যখন বংশবৃদ্ধি করে, সেই পেটে ডিম থাকা অবস্থায় মাছগুলোকে ধরে খেয়ে ফেলা হচ্ছে। এর জেরে মাছের বংশবৃদ্ধি ঘটছে না। হিমালয় লাগোয়া খরস্রোতা নদীতে এই মাছ বংশবৃদ্ধি করে এবং ঝাঁকে ঝাঁকে তারা সিকিমের উঁচু তিস্তা নদীতে পৌঁছয়। একটা সময় সিকিমের বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে এই মাছ খুব দেখা যেত, কিন্তু আজ আর তেমন দেখা যায় না। ফলে এই মাছ সংরক্ষণ বা এই মাছকে বাঁচাতে সিকিম সরকার সেই রাজ্যের প্রধান মাছ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ডুয়ার্স ধরে এই মাছেরা যদি বংশবৃদ্ধি করে সিকিমের দিকে যেতে না পারে, তবে কিভাবে এই মাছ টিকে থাকবে? বিপন্ন মাছ হওয়ার জন্য ইতিমধ্যে এই মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হয়েছে। তবুও বিভিন্নভাবে সেই মাছেদের বংশবৃদ্ধির প্রক্রিয়া রোধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট মৎস্য গবেষক ডক্টর বিমল কুমার চন্দ। মাছ নিয়ে বহুদিন ধরে অসাধারণ গবেষণার কাজ করে চলেছেন বিমলবাবু। প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে। এমনকি বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর উপর সমীক্ষা করে বন্যপ্রাণীদের তালিকা তৈরি হলেও মাছেদের উপর সমীক্ষা করে কোনো তালিকা তৈরির কাজ কারোর মাথাতেই আসেনি। বিমলবাবুর উদ্যোগে বন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গের বনাঞ্চলে মাছেদের উপর সমীক্ষা এবং তার গবেষণালব্ধ বই প্রথম প্রকাশিত হয়, যা একটি মূল্যবান দলিল। সেই হারিয়ে যেতে থাকা কাতলি মাছ বাঁচাতে এখন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিমলবাবু। এমনকি জেলেদের মধ্যেও এ বিষয়ে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন। বিপন্ন মাছ বাঁচাতে বিমলবাবুর এই অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। মাছ নিয়ে বিমলবাবুর অসাধারণ কাজ এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে। পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছেদের অস্তিত্ব নিয়ে বিমলবাবু ঠিক কি বলছেন, চলুন শোনা যাক এই ধারাবাহিক ভিডিওতে। মানে দূষণের যেটা প্রসঙ্গে আবার একটু বেশি করে করি, সচেতনতার একটা জায়গা। এই যে সব ডাস্টবিনের সব নোংরা টোংরা ফেলা হচ্ছে, তারপর কেমিক্যাল ফেলা হচ্ছে, নদীগুলো সমস্ত আমাদের উত্তরবঙ্গের নদীগুলো এমনিই মরে যাচ্ছে। উষ্ণায়নের একটা এফেক্ট হচ্ছে উপর থেকে, মানে জলের ধারাটা সবসময় আগে যেরকম পাওয়া যেত এখন পাওয়া যায় না। তো নদীগুলো যদি মরে যেতে থাকে, তাহলে তো মাছগুলোরও তো বিপন্ন অস্তিত্ব হারিয়ে যাবে এবং কেমিক্যাল রিয়াকশন হয়েও তো মাছ হারিয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে স্যার কি বলবেন? দেখো, বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা প্রকৃতির মধ্যেই সবসময় পরিবর্তনশীল, এটাকে আমার মেনে নিতেই হবে। প্রকৃতিতে সবসময় এক স্থির থাকবে না। আমরা ছোটবেলায় যে প্রাকৃতিক পরিবেশ পেয়েছি, বড়বেলায় যে একই পরিবেশ পাবো, এটা এই পরিবর্তনটা খুব স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু প্রকৃতির মধ্যে যে পরিবর্তনটা হয়, যার এফেক্ট আমরাও, কেন না হলে তুমি বলিসনি হবে না, ঠিক বিবর্তনই হবে না। আমরাই তো আসতাম না যদি পরিবর্তনই না চাইতাম, তবে তো আমাদেরই পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা ছিল না। কেন এককোষী প্রাণী যেখান থেকে শুরু করলাম আমাদের জীবন, আমাদের প্রাণী জগতে এককোষী প্রাণী থেকে আমরা ধরি যে এককোষী প্রাণী থেকেই তো আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমেই তো আমাদের মানুষ এসছে। একেবারে পরিবর্তন হবেই। সেটা ক্লাইমেট চেঞ্জ না হলেও তো এই পরিবর্তনগুলো হয়তো হতো না, এটা তো ঘটনা। তো এগুলো যদি প্রাকৃতিক ভাবেই হয়, তবে তার একটা দিক রয়েছে। আর সেখানে যদি মানুষের হস্তক্ষেপের ফলে যেগুলো হয়, সেটাই মারাত্মক। কেন ওটার আগে আমাদের যেমন ওই যে প্রকৃতির মধ্যে যে পরিবর্তনগুলো ধাপে ধাপে আস্তে 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 পরিবর্তনগুলো হচ্ছে, এই আস্তে আস্তে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীর মিউটেশনের যে তাই না, তো ওই মিউটেশনের ফলে তো মিউটেশন তো সাডেন চেঞ্জ, ওই চেঞ্জ হয়ে গেল। এই চেঞ্জ গুলোই তো অ্যাকুমুলেট হয়েই তো নতুন প্রজাতির সৃষ্টি হয়। তা এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু মানুষের ক্ষেত্রে আমাদের যে কাজটা, সেটা প্রাকৃতিক ভাবে আমরা কাজটাকে হতে দিলাম না। প্রাকৃতিক ভাবে তো হচ্ছি, তার উপরে আমাদের ব্যাপক হস্তক্ষেপ, চাপ আর কি, চাপ, এই চাপটা নিয়ে যে প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেল। সেখানে তুমি দূষণ বলো, নদী দূষণ বলো, বায়ু দূষণ বলো, বা আরো অন্যান্য যে সমস্ত গুলো, ওজন স্তর হয়ে গেছে। তা এই সবগুলো হলে তো একেবারে বিশৃঙ্খল অবস্থা। সে বিশৃঙ্খলার মধ্যে থেকে আমরা কি করতে পারি?
আমরা মানুষকে কতটা সচেতন করতে চেষ্টা করি যাতে এই ব্যাপকতার জায়গায় না পৌঁছায়। হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। তা সেই জায়গাটাও আমাদের এখনো, আমরা সেই জায়গাটাকে আমরা চেষ্টা করে যাব। কিছু কিছু মানুষের মধ্যে তো পরিবর্তন হয়েছে, আর আমি একটু আশাবাদী, কেননা এই যে মানে নদীতে যদি ইয়ে ফেলে কি কি ক্ষতি হয়, মাছেদের কি কি ক্ষতি হয়? ধরুন এখন ধরো এই যে কেমিক্যালটা ফেললো, বুঝতে পেরেছি, বা নোংরা আবর্জনা ফেললো, তার মধ্যে নানান রকমের সমস্ত দূষিত জিনিস রয়েছে, এতে মাছের কি ক্ষতি হয়, মাছের কি রোগ হয়, বা মাছেরা কিভাবে সেটা মানে অ্যাডজাস্ট করতে পারে? বলতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছি। তা পরিবেশ দূষণ, সেটা পরিবেশ, বায়ুতে হতে পারে, জলেও হতে পারে। জল দূষণ হলে মাছেদের ক্ষেত্রে কি হবে? মাছ তো জানো, মাছ জল তোমার শ্বাসকার্য চালাচ্ছে জলের দ্রবীভূত অক্সিজেন দিয়ে। এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা যখনই কেমিক্যাল মিশবে বা অন্যান্য হ্যাজার্ডাস কিছু তার সঙ্গে মিশে যাচ্ছে, তখন সেটার একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। শ্বাস প্রশ্বাসের ক্ষতি হবে। শ্বাস প্রশ্বাসের ক্ষতির সঙ্গে পাশাপাশি আরো যে বিভিন্ন স্কিন বা আঁশের মধ্যে, সেগুলো আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই যে আমি যে প্রোটোজোয়া নিয়ে কাজ করেছি, সেই কাজ এরা তো জলের মধ্যে রয়েছে। এই জলের মধ্যে থেকে এরা কি ওদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে নিল, ওকে অ্যাটাক করবে। তা ওদের মাছ ওখান থেকে তো ওরা খাবারটা সংগ্রহ করছে, সেই জন্য তো ওরা পরজীবী পায়। তো এবারে দেখা গেছে কি, আমি যেটা কাজ করে, যেটা আমি আমার অবজারভেশন, যেটা দেখা গেছে ফ্লোয়িং ওয়াটার যদি যে মাছগুলো পেয়েছে, তার মধ্যে ওর ইনফেকশন রেটটা অনেক কম। আবার যখন আবদ্ধ জলে, যেখানে চাষবাস হচ্ছে, হ্যাঁ, স্রোত নেই, আবদ্ধ জলের মধ্যে আমি কিন্তু ইনফেকশন রেটটা অনেক বেশি দেখেছি। আচ্ছা, বাহ, ডিফারেন্স দুই জায়গায় দুই রকম আর কি। তার মানে কি, ওই জায়গাটাতেই দেখা গেল যে ফ্লোয়িং ওয়াটারের মধ্যে চট করে ওই পরজীবী গুলো মাছকে অ্যাটাক করার সুযোগটা কম পাচ্ছে, আর আবদ্ধ জলের মধ্যে থেকে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যেখানে পলিউশন লেভেলটা অনেকটা বাড়ার সুযোগটা থাকে, তখন সে তার মধ্যেই আটকে থাকছে, তখন কিন্তু তারা ওকে অ্যাটাক করে। তোমাদের মনে আছে ছোট, তোমরা খুবই ছোট তখন, মাছের মরক লাগলো, মাছ খাওয়া বন্ধ হয়ে গেল, খুব হয়েছিল, এপিজোডিক আলসারেটিভ সিনড্রোম বলা হবে। আমি যে পরজীবী নিয়ে কাজ করেছি, এই পরজীবীটা কিন্তু এই এপিজোডিক আলসারেটিভ সিনড্রোম তৈরি করে আর পরিবেশটা তৈরি করে দেয়। আচ্ছা, বুঝতে পারলে? ইন্টারেস্টিং। পরিবেশটা তৈরি করে দিল। এবার কিন্তু ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, তারা একটা করতে পারলো তখন, কেন তার ওই প্যারাসাইটিক আক্রমণে ওর ইমিউনিটিটা কিন্তু কমে গেল। মাছের ইমিউনিটিটা কমে গেল, অনাক্রম্যতা কমে গেল, তখনই কিন্তু সে তখন একটু দুর্বল হয়ে পড়লো। তখনই কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, যেটাকে আমরা বলি, এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা সেকেন্ডারি ইনভেডার হিসেবে ওখানে প্রবেশ করে গেল বডিতে। তখন থেকে আমাদের যেরকম মানুষের জ্বর বা অন্যান্য, মাছেদেরও সেই ব্যাপার। সবই তাই আছে, মাছেদেরও জ্বর হয়, অবশ্যই ওদেরও সর্দি কাশি হয়ে যায়, আচ্ছা, সেগুলো তো আছে। ওগুলো ওর সমস্যাগুলো কিভাবে? এবার ধরুন, এই যে ধরুন মানে দূষণের জেরে মাছগুলো যে অসুস্থ হয়, মানে অসুস্থ মানে কি, অসুস্থ হওয়ার ক্ষেত্রটা তৈরি হয়ে গেল, তখন আমাদের এই পরজীবী গুলো। এবার সেই মাছই যখন মানুষ খাচ্ছে, ন্যাচারালি তো মানুষের উপর এফেক্ট আসতে পারে। আচ্ছা, আমরা যে পরজীবী নিয়ে কাজ করেছি, সেটা মাছ যেহেতু আমরা রান্না করে খাই, তবে তার সেরকম ভাবে ক্ষতি করার কিছু, আচ্ছা, সেটা আমরা যেমন সেরকম কিছু অসুবিধা নেই আপাতত আমরা জানি। কিন্তু যদি এভাবে দূষিত হতে থাকে, তাহলে ভবিষ্যতে আরো মাছ হারিয়ে যাবে। মাছগুলো তো বাঁচবেই না। ওই মাছগুলো প্রথম অবস্থায় আমরা দেখেছি, এই মাছগুলোকে যখন আক্রান্ত মাছ, এই আক্রান্ত মাছগুলো যখন উঠে এসছে, দেখা যাচ্ছে মাছগুলো ভাসতে শুরু করেছে, খাবি খাচ্ছে, কারণ অক্সিজেন নিতে পারছে না, কেন ওর গিলস গুলোতে ভর্তি হয়ে আছে
কেন যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলো হবে সেই জায়গাতে পরজীবীগুলো একেবারে জমাট বেঁধে রয়েছে। কিছুদিন আগেই তো আমরা মহানন্দায় দেখলাম অনেক মাছ, মরা মাছ ভেসে উঠছে এক এক করে। হ্যাঁ, ওটা তো হচ্ছে কেমিক্যাল এফেক্ট। কেমিক্যাল এফেক্ট, ওটা রাসায়নিক, কোনোভাবে রাসায়নিক প্রয়োগ হয়েছে। তার ফলে কি হয়েছে, রাসায়নিক প্রয়োগের বলতে ওরাও তো ওই জলের তো পিএইচ একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই মাছকে বাঁচানোটা আমাদের যেমন মানে সবকিছু তো রিলেটেড প্রকৃতির সঙ্গে, অবশ্যই একটা সঙ্গে রিলেশন রয়েছে। এবং তার পাশাপাশি আবার এই মাছ খাদ্য, সেখানে একটা অনেকে মানে রোজগার, অনেকের রুটি রুজি। আবার তারপরে আবার এর পাশাপাশি আরেকটি মাছ, যেই মাছ আমরা খাই না কিন্তু সেটারও একটা বিরাট ব্যবসা, রঙিন মাছ হিসেবে আবার চাষ হচ্ছে। আর সেখানেও একটা বিরাট, সেটা তো আমি একবার স্টেট সায়েন্স কংগ্রেসে একটা আমার প্রেজেন্টেশন ছিল তার উপরে। আমাদের উত্তরবঙ্গের বনাঞ্চলগুলোতে যে রঙিন মাছ, অ্যাকোয়ারিয়াম গুলো হচ্ছে, মাছে যে এমন কিছু মাছ রয়েছে, এখান থেকে প্রায় 70% মাছ কিন্তু আমার এখান থেকে সংগ্রহ করা হয় এবং সেটা বিদেশে পাঠানো হয়। আচ্ছা, 70% মাছ আমার এখান থেকে কালেকশন নেচার থেকে, ইন্ডিয়ার যা আছে বিদেশে যাচ্ছে রঙিন মাছ। আচ্ছা, কোন কোন অঞ্চল থেকে? খোলসে আছে, বটকই আছে, চাঁদা আছে। চাঁদার ক্ষেত্রে তো আমরা একটা বাচ্চা ছেলের সঙ্গে ইন্টারভিউ নিলাম, ওরা দেখে কালেকশন করছে। আমরা তো যখন ভেতর সার্ভে করতে বেরিয়েছি তখন দেখি বাচ্চা ছেলেরা ওই প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেগুলো, তার মধ্যে জল নিয়ে ওই মাছগুলো। আমি কি ব্যাপার, তুমি কি করবে? বলে যে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে। কোথা থেকে আসে? বলে কলকাতা থেকে। আচ্ছা, কলকাতা মানে হাওড়া থেকে আসে আর কি। আর ওদের থেকে যে বড় যারা আছে তাদের সাথে কথা বলে তারা বলে যে তাই কত করে নেয় এগুলো পিস? বলে পার পিস 2 টাকা করে। গ্রামাঞ্চলে ওই প্রান্তিক মানুষদের মধ্যে একটা ছোট মাছ 2 টাকা, ওরাও দেখছে ওগুলো 2 টাকা মানে ওদের কাছে অনেক। আর যত দিবে তত বেড়ে যাবে। তা এইভাবে কিন্তু একটা চলে যাচ্ছিল, মানে চক্র। হ্যাঁ, চলে। তা সেটা তো পত্রিকায় আলোচনা হয়েছে, সেগুলো হেডিংও হয়েছে, জলের ধারে মাছ, সোনার ধারে পাচার, এরকম ভাবে। তো যাই হোক না কেন, এটা তো বিরাট ক্ষেত্র কিন্তু আমাদের এখানে অ্যাকুয়ারিয়াম ফিশ রিজার্ভার হিসাবে নর্থ বেঙ্গল দ্য বেস্ট। এইগুলোকেও বাঁচিয়ে রাখা দরকার। এগুলো তো বাঁচিয়ে রাখা, মানুষকে বাঁচতে গেলে এদেরকে বাঁচাতে হবে, অবশ্যই নিজেকে বাঁচতে গেলে। হ্যাঁ, তো এই মাছগুলো সত্যি তো একেবারে এত শুধু বৈচিত্র্য, আকার আকৃতিতে এত সুন্দর, সেগুলো না দেখলে কেউ বিশ্বাস করবে না। আবার যখনই দেখলে এগুলো তো সমুদ্রের মাছ, যে সমুদ্রে না, আমাদের এখানকার মাছ। তো না, আমাদের এখানে পাওয়া যায়, আমাদের কোনো আইডিয়াই নেই। তো এটা তো ঘটনা, এটা অভিজ্ঞতা আমার অনেক, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর অভিজ্ঞতা আছে। কলকাতার নন্দনে একটা বায়োডাইভার্সিটি, ওই যে বললাম যে বায়োডাইভার্সিটি নিয়ে তখন আমাদের বেশ মাতোয়ারা, বিভিন্ন জায়গা বিভিন্ন অর্গানাইজেশন এগুলোকে করছে। তো নন্দনে একটা সংস্থা, ওরা ইনভাইট করলাম, তখন আমাকে এখান থেকে যেতে হবে। তখন সবে আমাদের কাজ চলছে ফরেস্টে। তো মাঝে কয়েকটা মাত্র ছবি করে বড় আকৃতির পোস্টার সাইজ করে ছবিগুলো নিয়ে আমরা 2 জন স্কুল ছাত্রকে নিয়ে গেলাম আমি। তো ওখানে তখন তো আমাদের চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য, হ্যাঁ, আবার তার সে সন্তান, সে তো আবার একটু প্রকৃতি পরিবেশ নিয়ে ও একটু কাজকর্ম করে। তো হঠাৎ ও আমাদের প্যাভিলিয়নে এসছে, এসে দেখে আমাকে জিজ্ঞাসা করলো এরকম গিয়ে। তো বললাম যে ফরেস্টের মধ্যে এই মাছগুলো, তাই। পরের দিন ওর মাকে নিয়ে, মীরা বাচ্চার মাকে নিয়ে এসছে। ওই তুমি দেখো উত্তরবঙ্গ থেকে এসছে প্যাভিলিয়নে, দেখো যে কি বৈচিত্র্যপূর্ণ মাছের সব সোমবার। তুমি হচ্ছে এসে আমাকে বলছে এগুলো আমাদের নর্থ বেঙ্গলে পাওয়া যায়।
দেখে তো সমুদ্রের মাছ মনে হচ্ছে। বলছি হ্যাঁ নর্থ বেঙ্গলে ভাইয়া। বাহ, এত বৈচিত্র্য আমাদের এখানে মাছের, সত্যি অবাক। তোমার বড় মেয়ে বলে আমাকে বললো, আপনি কিন্তু এই কাজটা ছাড়বেন না, আপনি কিন্তু এটা কাজ চালিয়ে যাবেন। এরকম ওরকম আছে। বালি থেকে এক ভদ্রলোক, শুভঙ্কর পাত্র বলে একজন, তা উনি আমাকে ভীষণভাবে ইয়ে করলেন, উৎসাহিত করলেন আমাকেও। এমনকি আমি ফিরে আসার পরে আমাকে আবার পোস্ট কার্ডে চিঠি দিয়ে আমাকে আবার জানিয়েছে। হ্যাঁ, তা